স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 260-এর ভৌতবিজ্ঞান বিষয়ের 1 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল HS-এর প্রশ্নপত্রটি আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। গ্রুপ এতে রয়েছে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। 1. শক্তির মাত্রেয় সংকেত হল অপশান বি mL2T-2। একটি লব্ধ একক হল অপশান বি জুল। 3. সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? অপশান সি 5.12 সেন্টিমিটার। 4-এর দাগে রয়েছে 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হল অপশান বি 0 নিউটন। 5. ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল কণার অপশান ডি অতিক্রান্ত দূরত্ব। 6. প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়? এর মধ্যে মেসন, পজিট্রন, নিউট্রিনো সবগুলিই হচ্ছে অস্থায়ী কণা। 7-এর দাগে রয়েছে 40 Ca20A নিউট্রন সংখ্যা হল অপশান বি 20টা। ক্যাথোড রশ্মির উপাদান হল অপশান বি ইলেকট্রন। গ্রুপ বিতে রয়েছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? স্কেলার রাশি। অথবা প্রশ্নে রয়েছে 1 আলোকবর্ষ সমান ড্যাশ কিলোমিটার 9.46 × 10⁻12 কিলোমিটার। 2. কোন মূলরাশির একক SI ও CGS দুই পদ্ধতিতেই অভিন্ন? সময়। 3. সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয়। মিথ্যা। 4-এর দাগে রয়েছে 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ভরবেগ কত হবে? বস্তুর ভর m সমান দেওয়া রয়েছে 500 গ্রাম। তো এটাকে কেজিতে নিয়ে যেতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 500কে 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1/2 কেজি। এরপর বস্তুর বেগ দেওয়া রয়েছে v সমান 10 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা SI এককে রয়েছে তাই আমরা বস্তুর ভরটিকেও SI এককে কনভার্ট করে নিয়েছি। এরপর বস্তুর ভরবেগের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু বেগ অর্থাৎ m ইন্টু v। তার মানে m এর মান হচ্ছে 1/2 ইন্টু v এর মান হচ্ছে 10। তো 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, সুতরাং 5 কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট রয়েছে 5-এর দাগের বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণ। অথবা দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান বল প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 15 নিউটন। 6. কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? তো আমরা জানি একটা ফর্মুলা রয়েছে 2n², যেটার মাধ্যমে আমরা কোনো মৌলের পরমাণুর প্রত্যেকটি শক্তি স্তরে কতগুলি করে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করতে পারি। তো এখানে যেহেতু তৃতীয় শক্তি স্তরের কথা বলা হয়েছে অর্থাৎ n এর মান এখানে 3, তাই 2 × 3² সমান 2 × 3² মানে হলো 3 × 3 = 9, অর্থাৎ 9 × 2 = 18। সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। 7-এর প্রশ্নে রয়েছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? 10। গ্রুপ সিতে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. তুলাযন্ত্র সুবেদী হওয়ার 2টি শর্ত লেখো। সুবেদী তুলা নির্মাণ করতে হলে 1. তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2. তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3. তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। 2. 75 সেন্টিমিটার কিউব পারদের ভর 1.02 কেজি হলে পারদের ঘনত্ব কত? পারদের ভর m সমান 1.02 কেজি। এটাকে আমরা গ্রামে ট্রান্সফার করব। তার জন্য আমরা কি করব না 1000 দিয়ে গুণ করব। তো এখানে দেখো দশমিক তুলতে গেলে নিচে একটা 100 আসবে, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে। এবার এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে গেলে পড়ে থাকবে 1020 গ্রাম। পারদের আয়তন v সমান দেওয়া রয়েছে 75 সেন্টিমিটার কিউব। সুতরাং পারদের ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ
1020/75। তো এখানে কাটাকাটি করেছি আমি প্রথমে 5 দিয়ে 75কে কাটলে 15, 5 দিয়ে যদি 1020কে কাটা হয় 204, আবার 3 দিয়ে কাটলে 3 5-এ 15, 3 দিয়ে কাটলে 68। সুতরাং এখানে 68/5, 68কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 13.6 গ্রাম/সেন্টিমিটার কিউব, যেটা হলো পারদের ঘনত্ব। 3-এর দাগে রয়েছে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? পাখি ওড়ার সময় ডানা দিয়ে ডানার নিচের বায়ুতে বল প্রয়োগ করে, ফলে বায়ু ও ডানার ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি উড়তে পারে, কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানা ঝাপটালেও কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না, তাই বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না। অথবার প্রশ্নে রয়েছে দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। বিষয় সংজ্ঞা। দ্রুতি গতিশীল বস্তুকণা দ্বারা একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। বেগ গতিশীল বস্তুকণা দ্বারা একক সময়ে নির্দিষ্ট অভিমুখে অতিক্রান্ত দূরত্ব বা সরণের হারকে বেগ বলা হয়। 2 নম্বর হচ্ছে রাশির প্রকৃতি। দ্রুতি নির্দিষ্ট অভিমুখ নেই বলে এটি স্কেলার রাশি। বেগ নির্দিষ্ট অভিমুখ থাকায় এটি ভেক্টর রাশি। 4-এর দাগে রয়েছে স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? বস্তুটির ত্বরণ a সমান 5 মিটার/সেকেন্ড স্কয়ার, সময় t সমান 10 সেকেন্ড, দূরত্ব এসটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। প্রাথমিক বেগ u সমান দেওয়া রয়েছে 0, কারণ বস্তুটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। সুতরাং আমরা জানি s সমান ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে প্রত্যেকটা জিনিসের মান আমরা বসিয়ে দেব। u মানে 0, ইন্টু t মানে 10, প্লাস হাফ ইন্টু a মানে 5, ইন্টু t মানে 10, 10-এর স্কয়ার সমান, এটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস 1/2 ইন্টু 5 ইন্টু 10-এর স্কয়ারটাকে ভাঙলে দুটো 10 হবে এখানে। এবার এই 2-এর সাথে একটা 10কে কাটলে 5 হয়, সুতরাং 250। অতএব 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। 5 নম্বর প্রশ্নে রয়েছে হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক হয় কেন? হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় প্রথমে হোস পাইপ ও জল উভয়ই স্থির থাকে, অর্থাৎ উভয়েরই প্রাথমিক ভরবেগ 0। মনে করি হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হলে নির্গত জলের বেগ স্মল ভি এবং জলের ভর স্মল এম। হোস পাইপটির ভর ক্যাপিটাল এম এবং গতিবেগ ক্যাপিটাল ভি। মোট অন্তিম ভরবেগ হবে স্মল এম ইন্টু স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রানুযায়ী স্মল এম ভি প্লাস ক্যাপিটাল এম ভি সমান 0, কারণ প্রাথমিক ভরবেগ 0 ছিল। আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র হলো মোট অন্তিম ভরবেগ সমান মোট প্রাথমিক ভরবেগ। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি ক্যাপিটাল এম ভিটাকে বাঁ দিকে রেখে স্মল এম ভিটাকে যখন ডান দিকে নিয়ে যাওয়া হবে সেটা মাইনাস হয়ে যাবে। যেহেতু ক্যাপিটাল এম ইজ নিয়ারলি ইকুয়াল টু স্মল এম এবং ক্যাপিটাল ভি ইজ নিয়ারলি ইকুয়াল টু স্মল ভি, তাই হোস পাইপ দিয়ে যে গতিবেগে জল বেরোয় প্রায় একই গতিবেগে পাইপটিও পিছনের দিকে সরে আসে। তাই হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক হয়ে পড়ে। পরের প্রশ্ন, ভরী বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ সমান এম ইন্টু এ। এখন এফ ধ্রুবক হলে এ সমানুপাতি 1/m। সুতরাং বলের মান ধ্রুবক হলে ত্বরণ ও বস্তুর ভর পরস্পর ব্যস্তানুপাতিক হয়। সুতরাং ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই মানের বল ক্রিয়া করলে যার ভর বেশি তার মধ্যে উৎপন্ন ত্বরণ কম হবে, ফলে বস্তুর জাড্যের পরিবর্তন অর্থাৎ স্থিতি থেকে গতি বা গতি থেকে স্থিতি অথবা গতির পরিবর্তন, বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস ঘটানো এক্ষেত্রে বেশি কষ্টকর হয়। এ কারণেই বলা হয় ভরই বস্তুর জাড্যের পরিমাপ। নেক্সট 6-এর দাগে রয়েছে আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো ক্লোরিন 3517 এবং ক্লোরিন 3717।
এই দুটি পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সমান অর্থাৎ 17, কিন্তু ভর সংখ্যা আলাদা। প্রথম পরমাণুটিতে নিউট্রন সংখ্যা 35 - 17 = 18টি এবং দ্বিতীয় পরমাণুতে নিউট্রন সংখ্যা 37 - 17 = 20টি, তাই এরা পরস্পর আইসোটোপ। অথবা আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? একই মৌলের বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা আলাদা হয় কিন্তু পারমাণবিক সংখ্যা সমান হয়, অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই হয়। মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে। আইসোটোপের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস এক হবার কারণে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। নেক্সট রয়েছে, একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কি ঘটে? নিম্ন কক্ষ বা শক্তি স্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত কোনো ইলেকট্রন শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে স্থানান্তরিত হতে পারে। উভয় ক্ষেত্রে শক্তি স্তর দুটির শক্তির যে পার্থক্য তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয়, অর্থাৎ শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ হয় ডেল্টা ই সমান E2 - E1 সমান H নিউ, যেখানে নিউ হল শোষিত বা নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক। নেক্সট রয়েছে 8 দাগের, একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউট্রন সংখ্যা কত? মৌলের পরমাণুতে কে কক্ষে ইলেকট্রন 2টি, এল কক্ষে ইলেকট্রন 8টি, এম কক্ষে ইলেকট্রন 3টি, মোট ইলেকট্রন 2 + 8 + 3 = 13টি। সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যাই হলো মৌলের যোজ্যতা সমান, এখানে যেহেতু বাইরের কক্ষ এম এবং সেখানে 3টি ইলেকট্রন রয়েছে তাহলে মৌলটির যোজ্যতা হয়ে যাবে 3। এছাড়াও বলে দিয়েছে মৌলটির ভর সংখ্যা 27। এবার ইলেকট্রন সংখ্যা যতগুলো থাকে ততগুলোই প্রোটন সংখ্যা হয়, অর্থাৎ প্রোটন সংখ্যাও হয়ে যাবে 13। সুতরাং মৌলটির নিউট্রন সংখ্যা হয়ে যাবে 27 - 13। নিউট্রন সংখ্যা বের করার ফর্মুলা হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ 14। গ্রুপ ডিতে রয়েছে 4 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. লেখচিত্রের সাহায্যে v² = u² + 2as সমীকরণটির প্রতিষ্ঠা করো। একটি বস্তুর প্রাথমিক গতিবেগ সমান ইউ, অর্থাৎ সময় 0 হলে বেগ ইউ। চিত্রে a0u বিন্দু দ্বারা এটি বোঝানো হয়েছে। এই বিন্দুটি এখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়েছে, এটা হলো মূল বিন্দু। আর এখানে এ বিন্দুর কথা বলা হয়েছে যার স্থানাঙ্ক 0u। এরপর বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকে এবং বস্তুটি এ ত্বরণে চলতে থাকে, ফলে টি সময় পরে তার বেগ হয় ভি। চিত্রে বি টি ভি বিন্দু দ্বারা এটি বোঝানো হয়েছে, অর্থাৎ এটা হলো বি বিন্দু যার স্থানাঙ্ক টি ভি। এখন বস্তুটি দ্বারা টি সময় অতিক্রান্ত দূরত্ব এস হলে এস সমান ও এ বি ডি ও, অর্থাৎ ও এ বি ডি ও, এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল। সুতরাং আমরা বলতে পারি এস সমান হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। এখানে বা এস সমান হাফ ইন্টু, এখানে দেখো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হলো এটা একটা আর এটা একটা, সুতরাং ও এ প্লাস বিডি। তাহলে আমরা লিখতে পারি এস সমান হাফ ইন্টু ও এ প্লাস বিডি এবং এদের মধ্যে লম্ব দূরত্ব হলো ওডি ইন্টু ওডি। এবার প্রত্যেকটার মান আমরা বসিয়ে দেব, বা এস সমান হাফ ইন্টু ও এর মান হয়ে গেল ইউ আর বিডির মান হয়ে যাচ্ছে ভি। সুতরাং ইউ প্লাস ভি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে টি। যেহেতু এখানে ও এ সমান সিডি সমান ইউ, বিডি সমান ভি, ওডি সমান টি, এটা লিখে দিতে হবে। এরপরে এস সমান হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু এই টি এর জায়গায় আমরা এটি বাই এ করলাম। এখানে যদি এ এ কেটে দেওয়া হয় তাহলে টি পাওয়া যাবে, সুতরাং কোনো রকম পরিবর্তন না করে ওপর নিচে আমরা এ দিয়ে গুণ করে দিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। বা এস সমান হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এর সাথে টিটাকে গুণ করে দিলে এটি সমান আমরা পেয়ে যাব ভি মাইনাস ইউ।
তাহলে এখানে দেখো এস সমান হাফ ইন্টু এটা হচ্ছে ভি প্লাস ইউ, এটাকে ঘুরিয়ে দেওয়া হলো, ইন্টু ভি মাইনাস ইউ, নিচে আছে এ, বা এস সমান হাফ ইন্টু এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে এ। এবার এই টু আর এটা নিচে আছে, ওদিকে গেলে এসের সাথে গুণ হয়ে যাবে, অতএব আমরা লিখতে পারি টু এ এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অতএব আমরা বলতে পারি ইউ স্কোয়ারটা যদি বাঁদিকে নিয়ে যাওয়া হয় তাহলে টু এ এস প্লাস ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার, বা ঘুরিয়ে লিখলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, প্রমাণিত। 2 হলো আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে। সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। এখানে ঘনত্ব নির্ণয় হবে না, এটা আয়তন নির্ণয় হবে। প্রথমে আচ্ছা, আমাদের ঘনত্ব নির্ণয়ের জন্য ভরটা প্রয়োজন হয়, যেহেতু এখানে আমরা শুধুমাত্র আয়তন নির্ণয় করব, তাই আমাদের ভরটা এখানে প্রয়োজন হবে না, তো এই স্টেপটা বাদ যাবে। প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হলো যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হলো, মনে করি পাঠ হলো V1 একক। এখানে এই দেখো, প্রথমে জল নিয়ে আয়তন মাপক চোঙটার পাঠ নেওয়া হয়েছে এবং সেটা V1 একক ধরে নেওয়া হয়েছে। এরপর বস্তুটিকে পরিষ্কার করে মোম মাখানো একটি সুতো দিয়ে, সুতোটা কীরকম হতে হবে, সরু এবং শক্ত, সেই সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হলো, ফলে জলতল কিছুটা উপরে উঠবে। এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হলো, মনে করি এই পাঠ হলো V2 ঘন একক। এই যে বস্তুটাকে একটা সুতো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে কি হলো, জলতলটা কিছুটা উঠে গেছে, এই অবস্থায় পাঠটা হলো V2 একক। এক্ষেত্রে মোম মাখালে সুতোটি ভেজে না, অর্থাৎ জল শোষণ করে না, তাই পাঠে ত্রুটিও আসে না। এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে V2 মাইনাস V1 পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে। এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অথবা প্রশ্নে রয়েছে লম্বন ভ্রম কাকে বলে, কিভাবে এই ভ্রম এড়ানো যায়। সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্যের পাঠ নেওয়ার সময় চোখ ঠিক খাড়া অবস্থানের পরিবর্তে তির্যকভাবে অবস্থান করলে পাঠ নির্ণয়ের ত্রুটি আসে। চোখের অবস্থানজনিত কারণে পাঠ নির্ণয়ে যে ত্রুটি বা দোষের উদ্ভব হয় তাকে লম্বন ত্রুটি বা লম্বন দোষ বলে। রেখাংশের শুরু ও শেষ বিন্দুটিকে উপর থেকে লম্বভাবে দেখতে হয়, এতে লম্বন ত্রুটি এড়ানো যায়। পরের প্রশ্নে রয়েছে 3, হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। হাইড্রোজেনের 3টি আইসোটোপ হয়, একটা প্রোটিয়াম H11, ডয়টেরিয়াম H21, ট্রিটিয়াম H31। তো প্রোটিয়ামটা প্রথমে আমরা ব্যাখ্যা করব। H11 এই মৌলের পরমাণুতে প্রোটন একটি রয়েছে, ইলেকট্রন একটি রয়েছে ও কোনো নিউট্রন থাকে না, এটি নিউট্রন বিহীন। দেখো এর স্ট্রাকচারটা এরকম আসবে, প্রথমে পরমাণু নিউক্লিয়াসে একটাই মাত্র প্রোটন থাকবে, কোনো নিউট্রনের ঘর নেই এখানে, আর বাইরে একটা কক্ষপথে মাত্র একটাই ইলেকট্রন ঘুরতে থাকবে। এরপর 2 নম্বরে হচ্ছে ডয়টেরিয়াম H21, এই মৌলের পরমাণুতে প্রোটন একটি, ইলেকট্রন একটি ও নিউট্রন একটি থাকে। তাহলে এর স্ট্রাকচারটা কীরকম আসবে, পরমাণুর নিউক্লিয়াসে একটা প্লাস মানে একটা প্রোটন, এই ফাঁকা ঘরটা থেকে বোঝানো হচ্ছে নিউট্রন যেহেতু আধানবিহীন তাই এখানে রয়েছে নিউট্রন একটা, আর বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। আর 3 নম্বরে রয়েছে ট্রিটিয়াম H31, এই মৌলের পরমাণুতে প্রোটন একটি থাকে, ইলেকট্রন একটি থাকে, নিউট্রন দুটো থাকে। তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করব, পরমাণু নিউক্লিয়াসে প্লাস আছে একটি, ফাঁকা ঘর আছে দুটি, অর্থাৎ নিউট্রন দুটি, আর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন ঘুরছে। অথবা প্রশ্নে রয়েছে আয়ন বলতে কি বোঝায়, আয়ন কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার আয়নের উদাহরণ সহ সংজ্ঞা দাও। আয়ন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার ফলে তড়িৎগ্রস্ত হলে তাকে আয়ন বলে, যেমন Na+, Cl- ইত্যাদি। এরপর আয়নের প্রকারভেদ। আয়ন 2 প্রকার, ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলে না, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, যেমন H+, Ca2+ ইত্যাদি। আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলা হয় অ্যানায়ন, যেমন Cl-, O2- ইত্যাদি।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না, বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। তো ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।